লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক সম্পন্ন। ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন ও সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা। IRGC প্রধান সহ নিহত 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। জবাবে শতাধিক ড্রোন ছুড়ল ইরান। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় 265 মরদেহ উদ্ধার। দুর্ঘটনাস্থল পরিদর্শনে মোদি। এবার বোমাতঙ্কে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালে ভিড়। ভোলার বিভিন্ন লঞ্চ ঘাটে যাত্রী ভোগান্তি। এবং শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানো দলে প্রভাব ফেলবে না, প্রেস ব্রিফিংয়ে মিরাজ। বিশ্বকাপের আগে দলকে শক্ত অবস্থানে নেয়ার প্রত্যয়। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। শুরুতেই জানাবো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয় এই বৈঠক। এর কিছুক্ষণ আগে হোটেলে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হোটেলের সামনে থাকা দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে নিজ বাসভবন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার ভোর থেকে হোটেলের সামনে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। যুক্তরাজ্যে একটি ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী। প্লিজ। আমার একটা প্রশ্ন, জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কি আজকের বৈঠকে? না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 প্লিজ। উনি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়? একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ, এর কোনো সমস্যাই নাই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। শুধু কি নির্বাচনের কথা হচ্ছে নাকি দেশের রাজনৈতিক পরিবেশে অন্যান্য বিষয় নিয়ে কথা হচ্ছে? সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একজন প্লিজ প্লিজ উনি বলুন। সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল, সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেছেন?
যে আবার স্যার আমি শুনি যে সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে, একটা বিশাল তালিকা, সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি, বিএনপি কিভাবে সেটাকে গ্রহণ না এটা তো পরিষ্কার, এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার, চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। আমার হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। সম্পন্ন করা রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এটা স্যার বলেন কি হয়েছে? সকল দলের সম্মতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, এটা নিয়ে কোনো আলোচনা? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট কিনা? নিশ্চয়ই সন্তুষ্ট। আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের যেগুলো, আপনি একবার কোশ্চেন করেছেন প্লিজ। না আরেকটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত। সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ। ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাবে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে মধ্যরাতে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়াও হামলায় প্রাণ হারান 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। এর পরপরই ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েল উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মধ্যরাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে 2 শতাধিক বিমান হামলার কয়েক ঘন্টার মাথায় তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় তেহরান।
নতুন করে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি রেখেছে ইসরায়েল। জেরুজালেমে বেজে উঠেছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও। এমনকি ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েল কঠিন সময় পার করছে উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ৩টায় রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে একযোগে হামলা চালানোর দাবি করে আইডিএফ ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। טיפלנו בשלוחה של איראן במהלך השנה וחצי האחרונות, אבל כעת אנחנו מטפלים בראש הנחש עצמו. צה"ל בנה לאורך שנים. এদিকে যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. মধ্যরাতে চালানো ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি, চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল রাশিদও নিহত হন। এছাড়াও এতে প্রাণ হারান দেশটির ৬ শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। হামলায় ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি সহ আরও অনেকে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে জাতিসংঘ সনদের অধীনে ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিমান হামলার মাধ্যমে চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আরও কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের হামলার পেছনে ওয়াশিংটনের সমর্থন রয়েছে বলেও অভিযোগ তেহরানের, যা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মধ্যেই ইরানে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার করা হয়েছে ২৬৫ মরদেহ। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ১ কোটি রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা গ্রুপ। এদিকে এখনও ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়ায় দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি। নাফি আরমান মননের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বেঁচে ফেরা এক যাত্রী ছাড়া কোনো আরোহীর বাঁচার সম্ভাবনা নেই। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার রাতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার পরই শুরু হয়েছে ফরেনসিক টিমের অভিযান। চলছে ব্ল্যাক বক্স উদ্ধারের কার্যক্রম। মরদেহ শনাক্তের জন্য চলছে নিহতদের ডিএনএ পরীক্ষা। ইতোমধ্যে শুরু হয়েছে স্বজনদের হাতে মরদেহ ফিরিয়ে দেওয়ার কার্যক্রম। নিহতদের প্রতিটি পরিবারকে ১ কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা গ্রুপ। এদিকে শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। এ সময় বিমান বিধ্বস্তে নিহতদের পরিবার ও আহত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলও ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদী সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সহযোগিতার জন্য তদন্ত দল ভারতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। We've dispatched an investigation team that's been deployed. The Foreign Secretary is leading on this, and we'll obviously update as soon as we can. But we're working with the Indian authorities on this to establish the facts. Plane crash was terrible. I've already told them anything we can do. It's a big country, a strong country, and they'll handle it, I'm sure. But I let them know that anything we can do, we'll be over there immediately. সেফটি রিভিউয়ের জন্য বোয়িংয়ের ড্রিমলাইনার 787-এর সবগুলো ফ্লাইটের উড্ডয়ন স্থগিতের পরিকল্পনা করছে বিজেপি সরকার। সূত্রের বরাতে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। তবে এখনও এই মডেলের বিমানগুলো গ্রাউন্ডের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। As we proceed down this road with the investigation itself, if there's any information that becomes available to us regarding any risk, we will mitigate those risks immediately. বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টা 38 মিনিটে 2 পাইলট ও 10 ক্রু সহ
242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট AI-171। উড্ডয়নের 30 সেকেন্ড পরই বিমানটি আছড়ে পড়ে এক মেডিকেল ছাত্রাবাসে। বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন 169 জন আর ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন। এছাড়াও ছিলেন একজন কানাডীয় ও 7 জন পর্তুগিজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এদিকে বোমা হামলার হুমকির কারণে থাইল্যান্ডের ফুকেটে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট AI-379। রয়টার্সের প্রতিবেদন বলছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান উড্ডয়নের পর ফ্লাইটের মধ্যে বোমা হামলার হুমকির একটি চিরকুট পান এক যাত্রী। যদিও তল্লাশির পর কোনো বিস্ফোরক পদার্থের সন্ধান মেলেনি। বিমানটিতে 156 জন যাত্রী ছিলেন। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রী চাপ বাড়ছে ধীরে ধীরে। কিছুটা স্বাচ্ছন্দ্য আর যানজটের ভোগান্তি এড়াতে অনেকটা আগে ভাগেই নগরীতে ফিরছেন অনেকে। সড়কপথে স্বস্তি থাকলেও রেলের শিডিউল বিপর্যয়ের কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন বলে অভিযোগ ঢাকায় ফেরা যাত্রীদের। এদিকে কমলাপুরের স্টেশন মাস্টার জানিয়েছেন, রেলপথের যাত্রা স্বস্তিদায়ক করার প্রস্তুতি রয়েছে রেলওয়ের। অন্যদিকে করোনা প্রতিরোধে মাস্ক পরার সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করছে রেলওয়ে। আছে প্রচারণাও। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ঈদুল আজহায় ছুটি শেষ হচ্ছে শনিবার। এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পর ঢাকায় ফিরে আসার এ তারা। এ চিত্র বলছে, দীর্ঘ ছুটি শেষ, এবার কর্মস্থলে যোগ দিতে হবে। কংক্রিটের শহরে পা রেখেই অনেকেই জানালেন আপনজনকে ফেলে শহরে ফিরে আসা বেদনার। আসতে তো চাইনি, যেহেতু ভার্সিটি আছে তাই আসতে হয়েছে। ফ্যামিলি বাসায় রেখে আসছে, তো ফ্যামিলি ছেড়ে যাওয়া তো বুঝে নেই, তো কষ্টের বেদনা। শুক্রবার সকাল থেকে কমলাপুর স্টেশনে 4 থেকে 5টি আন্তনগর আর একটি কমিউটার ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এতে বিড়ম্বনার সম্মুখীন হন যাত্রীরা। এছাড়া ভোর হতেই দেশের নানা গন্তব্য থেকে 14টি ট্রেন আসে ঢাকায়। হ্যাঁ, স্বস্তির এসিতে টিকিট কাটছি। প্রচুর ভিড়, কুলিয়ারচর থেকেই প্রচুর ভিড় ছিল। জায়গা নেই, সিটের মধ্যে বসে আসছে, মানে সিটের উপরে এসে লোকজন যেমন পয়রা যায়। এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, বুড়িমারি 11 সিন্দুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ছিল, আর এখন ফিরে আসার ক্ষেত্রে যাত্রীর চাপও বেশি রয়েছে। জানান, 43টি আন্তনগর ট্রেনে 33,315টি আসন রয়েছে যাত্রীদের সেবা প্রদানের জন্য। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি 15 মিনিট বিলম্বে, আর আগত যেসব ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র 1 ঘন্টা বিলম্বে পৌঁছাইছে। বাকি সব ট্রেন ঢাকা থেকে ঢাকার প্রবেশ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া যথারীতি যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে। এদিকে বাস যোগেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে বেশি। যাত্রীরা জানান, বাস মালিক কর্তৃপক্ষের সেবা প্রদানে সদিচ্ছার অভাব ছিল। অভিযোগ রয়েছে বেশি ভাড়া নেওয়ারও। নোয়াখালী থেকে আসছি, তো ভাড়া যেখানে 500 টাকা সেখানে 600 টাকা লাগছে। হ্যাঁ, যাত্রা ভালোই ছিল, কিন্তু অনেক যানজট, খুব কষ্ট হয়েছে। গাড়ির সার্ভিসটা আসলে সবসময়ের মতো পাইনি। বোঝা যাচ্ছে যে ঈদ বলে আসলে ওদের ভাঙা চূড়া সব গাড়ি ঈদের জন্য নামিয়ে দিয়েছে। 440 টাকা ভাড়া নিয়েছে, আমাদের ন্যায্য ভাড়াটাই ফেসি, বাড়তি ভাড়া নেয়নি। এদিকে যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি, তারা অনেকেই এখন ফিরছেন গ্রামে। কেউ বা ঢাকায় ঈদ করে ফিরছেন অন্য জেলার কর্মস্থলে। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়ক নৌপথে বাড়ছে কর্মস্থলমুখী মানুষের চাপ। তবে অভিযোগ রয়েছে, কাউন্টার বাসের টিকিট না থাকায় লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদিকে ভোলার লঞ্চ সংকটে ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদেরকে। তীব্র গরমে পরিবার নিয়ে দুর্ভোগে পড়ে রাজধানীমুখী মানুষ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে। শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বাড়তে থাকে। যানবাহনের অতিরিক্ত চাপে যমুনা সেতুর টোল প্লাজায় সৃষ্টি হয় যানজট। দীর্ঘ সময় আটকে পড়ে ভোগান্তি পোহায় উত্তরের 22 জেলার কর্মস্থলে ফেরা মানুষ।
এদিকে ভোর থেকেই কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে বাসের জন্য ভিড় করে যাত্রীরা। অভিযোগ ওঠে কাউন্টারের বাসে টিকিট না থাকায় লোকাল বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের। অনেকেই খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যে রওনা হয়। কড্ডা থেকে চান্দুরা বন্ধ ভাড়া যাইতেছে 400 টাকা, আরেকজন যাইতেছে 500 টাকা। তারপরে সিট নাই। বাসের ভাড়া বেশি, পিকআপের ভাড়া বেশি, সব জায়গায় ভাড়া বেশি। ঈদের আগে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ যানজটে ভোগান্তি পোহালেও এখন স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন। যাত্রীর চাপ বাড়লেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় বিভিন্ন বাসস্ট্যান্ডে কয়েক ঘন্টা বাসের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। জেনে ভাড়া লাগে 100 টাকা, সেখানে ছায়া রয়েছে মনে করেন 3 জন মানুষ 1000 টাকা চাইতেছে। এটা কি ঠিক? এটা তো ঠিক না। যে জায়গায় 300 টাকার ভাড়া সে জায়গায় 600-700 যাচ্ছে এখন, তারপরেও গাড়িতে সিট পাওয়া যাচ্ছে না। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী বাস কাউন্টারে মানুষের দীর্ঘ অপেক্ষা। টিকিটের আশায় এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছে কর্মস্থলে ফেরা মানুষ। সড়ক পথই একমাত্র ভরসা হওয়ায় পরিবহনে দেখা দিয়েছে তীব্র আসন সংকট। বাড়তি ভাড়া দিলেও মিলছে না টিকিট। কাউন্টারে খোঁজ করছি, আরও একদিন পরে যাওয়ার ইচ্ছা, সিরিয়ালে আগে টিকিট কাটা লাগছে, টিকিট পাই না, খুবই কষ্ট। অগ্রিম যারা টিকিট নিছে তারা ভালোভাবে যাইতে পারতেছে, আর আমাদের যারা অগ্রিম টিকিট নেই নাই, যারা রানিং নিচ্ছে তারা একটু অসুবিধায় পড়তেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের টিকিটটা মেলানোর জন্য। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় ভিড় বেড়েছে ভোলার বিভিন্ন লঞ্চ ঘাটে। দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ঘাটে লঞ্চ সংকট থাকায় তপ্ত রোদে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। তৈরি হয়েছে নিরাপত্তাজনিত শঙ্কাও। কেউ কেউ বাধ্য হয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে অবৈধ ফিটনেসবিহীন নৌযানে। স্ক্রিন বোর্ডে ভাড়া আছে লিগেলে 300 টাকা, সেখানে 1000 টাকা ভাড়া চাইতেছে। 1000 টাকার 1 টাকা নিচে হলেও তারা যাবে না। সকালে 12টার দিকে 11টার দিকে আইসি, এনে বসে রয়েছে। না পারে এদিকে যাইতাম, না পারে বাথরুম ওয়াশরুম কিছু নাই, না পারে পানি খাইতাম, এত কষ্ট আছে। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ধারণ ক্ষমতার তুলনায় বেশি যাত্রী নিয়ে প্রতিটি লঞ্চ পৌঁছাচ্ছে পাটুরিয়া ঘাটে। এই নৌরুটে বর্তমানে 16টি ফেরি ও 18টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। শোভন মাহমুদ খান, এখন। ঈদের পর রাজধানীর কাঁচা বাজারে এখনও জমে ওঠেনি বেচাকেনা। ঈদের পর প্রথম শুক্রবার বাজারে যেমন ক্রেতা উপস্থিতি কম ছিল, তেমনি পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। তবে সবজির দাম স্থিতিশীল রয়েছে, কমতির দিকে মুরগি এবং ডিমের দামও। তবে কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে মাছের বাজারে। ঈদের পর প্রথম শুক্রবারের রাজধানীর বাজার পরিস্থিতির বিস্তারিত দেখুন আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। ঈদের লম্বা ছুটি শেষ হয়ে এলেও এখনও ফেরেননি নগরবাসী, যার প্রভাব দেখা গেল ঈদের পর প্রথম শুক্রবারের কাঁচা বাজারে। বাজারে যেমন ক্রেতার উপস্থিতি কম, তেমনি পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। তবে ঈদ পরবর্তী বাজারে স্বস্তি ছড়াচ্ছে সবজির দাম। কয়েকটি বাদে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 25 থেকে 50 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন সরবরাহের তুলনায় ক্রেতার সংখ্যা কম থাকায় সবজির দাম কম, আর ক্রেতারা বলছেন সারা বছরই চান এমন স্থিতিশীল বাজার। আপনার এই যে সরি 60 টাকা, 40, 50, 40, 30-এর ভিতরে মাল, এর উপরে কোনো মাল নাই। বর্তমানে মাল খায় না, বাজার কাস্টমার নাই। কমবে বাড়বে, বাড়বে কমবে, এটাই সিস্টেম। এখন তো আর কোনো সিন্ডিকেট নেই। আর যদি সিন্ডিকেট থাকতো সবজির দাম এত কম হইতো না। সারা বছর এমন থাকলে তো ভালো হয়, জনগণের সুবিধা, সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য ভালো হয়। এদিকে স্বস্তি রয়েছে মুরগি ও ডিমের বাজারেও। প্রতি কেজি ব্রয়লার মুরগি 150 থেকে 155 টাকায় ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি 240 থেকে 250 টাকায়। এছাড়া প্রতি ডজন ডিম কেনা যাচ্ছে 120 থেকে 125 টাকায়। ব্রয়লার দামটা একটু কম আছে, আর বাজারও ঠান্ডা, এখনো অ্যাভেলেবেল, অফিস খোলা যায়নি। তো সবাই চাইছে সহনীয় পর্যায়ে আসুক, সব শ্রেণীর মানুষজন এটিকে তার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে দাম আসলে কম। আগে ব্রয়লার মুরগি ছিল 170-80 করে, আজকে তারা 150 করে যাচ্ছে। তবে কিছুটা ঊর্ধ্বমুখী মাছের বাজার। বেশি দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া সহ প্রায় সব ধরনের মাছ। বিক্রেতারা বলছেন কোরবানির পর মাংসের প্রতি মানুষের অনীহা থেকে মাছের চাহিদা বেড়েছে। অন্যদিকে ঈদের কারণে যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে মাছের। এই কয়দিন মনে করেন কেজিতে 50 টাকা বেশি ছিল আগের চেয়ে, আজকে আবার মনে করেন এমন বেশি না, কেজিতে 20 টাকা বাড়তেন। যেমন ঈদের আগে যে মাছটা আপনার ছিল 500, এই মাছটা আর কি বর্তমানে এই মাছটা আমাদের কিনতে হইতেছে 500, বেচা লাগতেছে 550। ঈদের পর মাছের দাম অনেক বেশি, ঈদের আগে অত ছিল না।
এদিকে অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস পাওয়া যাচ্ছে কেজি প্রতি 1150 থেকে 1200 টাকায়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। চলমান তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 26 থেকে 22 জুন পর্যন্ত থেমে থেমে রাজধানীর বিভিন্ন স্থানে হবে এই বৃষ্টিপাত। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বর্ষাকাল জুড়ে এই গরমের তীব্রতা অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর আব্দুল কালাম আজাদ মল্লিক। বিস্তারিত জানাচ্ছেন মাঝার ইমন। সূর্যের প্রখরতায় কাবু রাজধানীসহ সারা দেশ। দিনের সকাল গড়িয়ে সন্ধ্যা এবং রাতভর অনুভূত ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগ সহ দেশের 6 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মূল তাপমাত্রার চেয়ে কয়েক ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে। গরমের কারণে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে এবং বারবার পানি খাওয়া লাগতেছে এবং এত পরিমাণে হিউমিড ওয়েদার, যে ওয়েদারের কারণে প্রচুর ঘামাচ্ছে এবং ডিহাইড্রেশনের কারণে কয়েকজন আমি দেখলাম যে অসুস্থ হয়ে গেছে রাস্তায় আসতে। মৌসুমী বায়ুর প্রভাবে 16 থেকে 22 জুন রাজধানী সহ দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে বর্ষাকাল জুড়েই থাকবে গরমের তীব্রতা। যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। এই ধরনের পরিস্থিতি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। 16 তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত থেমে থেমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। হঠাৎ হঠাৎ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়ে এই সময় সতর্ক থাকার আহ্বানও জানান এই আবহাওয়াবিদ। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো বজ্রপাত সংঘটিত হতে পারে। মাঝার ইমন, এখন, ঢাকা। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা সবার। ছুটির মধ্যে জীবিকার তাগিদে অথবা প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের পুড়তে হচ্ছে তীব্র রোদে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। জ্যৈষ্ঠর খরতাপে তাপমাত্রার পারদ বাড়ছে। কয়েকদিন ধরেই সূর্যের প্রখরতায় ঝলসে উঠেছে পরিবেশ। দুপুর গড়াতেই উত্তপ্ত হয়ে উঠছে পথঘাট, তাতে ভোগান্তি বাড়ছে জনজীবনে। বরাবরের মতোই তাপপ্রবাহের কবলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। চলতি মাসে টানা 10 দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 37 ডিগ্রির ঘরে। কাঠফাটা রোদে তাতিয়ে উঠেছে প্রকৃতি, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গায় যে তাপপ্রবাহ চলছে তাতে আমরা চুয়াডাঙ্গাবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই রোদ গরমে আমরা রাস্তাঘাটে যে করে খাবো, রিক্সা চালিয়ে খাবো, কি একটা কর্ম করে খাবো, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তীব্র রোদে তাপমাত্রা বাড়ছে রংপুরেও। ছুটির মধ্যে জীবিকার তাগিদে অথবা প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের পুড়তে হয় প্রখর রোদে। এছাড়া শরবতের দোকানগুলোতেও ভিড় করেছেন অনেকেই। এদিকে গরমে সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। চাহিদা বাড়ছে 2 দিন থেকে। এখন তো মনে করেন মানুষ ঢাকা যাওয়া আশা করতেছে, একটু ভিড় হইতেছে। গাড়ি যখন চলেছি তখন তো ভালো লাগছে, যখন বসে থাকছি তখন খারাপ লাগছে। তীব্র তাপপ্রবাহ আর প্রখর রোদে নাকাল হয়ে উঠেছে বরিশালের মানুষও। বেড়েই চলেছে দিন ও রাতের সর্বোচ্চ তাপমাত্রা। হাঁপিয়ে উঠেছে শ্রমজীবীরা। কিছুটা স্বস্তির আশায় অনেকেই জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। তবে আগামী বেশ কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 4-5 দিন ধরে প্রচুর গরম, মানে বাইরে হওয়া যায় না, ঘরে গরম এবং কোনো কাম কাজ করা যাইতেছে না। গরম, তার জন্য তো কুলান যায় না, কোনো জায়গায় রাস্তাঘাটে খারান যায় না, বাসা বাড়িতে বসা যায় না। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর হার। এ অবস্থায় ঠান্ডা ও বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শামীমা রহমান শাম্মী, এখন।
আগামী নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্য করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। এছাড়া দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা ও মতবিনিময় চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার লোহাগাড়া আসনে দলীয় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার কাজ করছে। তবে কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় এগিয়ে আনতে সরকারকে চাপ দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন তিনি। এছাড়া শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনে করার দাবি জানান তিনি। ক্ষমতার ভারসাম্য রেখে সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণের উপযুক্ত একটা রাষ্ট্র কাঠামো যদি নির্মাণ করা না যায়, এমন অবস্থায় নির্বাচন হয়ে গেলে কিন্তু সেই বাংলাদেশ আর কখনো নির্মাণ করা সম্ভব হবে না। একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই কিন্তু দলীয় প্রভাবমুক্ত হয়ে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোটাকে কোন দলের স্বার্থের দিকে না তাকিয়ে নিউট্রালি একটা কাঠামোগত পুনর্বিন্যাস করা সম্ভব একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের পক্ষে। করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে নড়ে চড়ে বসেছে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন ও নগর কর্তৃপক্ষ। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য ঝুঁকি কমানোর। তবে যতটা বলা হচ্ছে এই ভ্যারিয়েন্ট ততটা ভয়াবহ ও প্রাণঘাতী নয় বলে দাবি করছে করোনা বিশেষজ্ঞরা। এরপরও সচেতনতা ও প্রস্তুতিতে জোর দিচ্ছেন তারা। ফয়সাল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফেসবুকের এই পোস্ট থেকেই মূলত নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। কোনো যাচাই বাছাই বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই গেল এক সপ্তাহে বিভিন্ন পেজ, ব্যক্তি ও তারকাদের ওয়াল থেকেও শেয়ার হয় এই পোস্ট। এমনকি গেল 9 জুন চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজেও হুবহু তুলে দেওয়া হয় এই সতর্কতা বার্তা। অসমর্থিত সূত্রের এমন পোস্ট শেয়ার দেয়ায় শুরু হয় সমালোচনা। অনেকেই দাবি করেন ভারতে ভাইরাল হওয়া ইংরেজি একটি পোস্টের হুবহু বাংলা অনুবাদ এটি, যা ফেক নিউজ বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে জানান চট্টগ্রামের এই করোনা বিশেষজ্ঞ। যে কথাগুলি বলা হচ্ছে এটা সত্যতা কতটুকু আমি কিন্তু নিজেই যাচাই করতে পারি। এবং ফেসবুক এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে প্রথমেই কোনো ফেসবুকের কোনো নিউজকে আমি নিজেও কোনো যাচাই ছাড়া বিশ্বাস করি না। 2021 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভয়াবহ না। এই মুহূর্তে আসলে এই ভ্যারিয়েন্ট নিয়ে কোনো মহামারী কোথাও হয়নি এবং বাংলাদেশেও হবে বলে আমি মনে করি না, কারণ এটা সংক্রমণ হার বেশি, কিন্তু এটা সিভিয়ারিটি আসলে ওইরকম বেশি না যেটা বলা হচ্ছে। তবে এই ধরনটি কম প্রাণঘাতী হলেও এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। কোরবানির 8 দিন পর দেশের বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথের আড়তে। তবে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় আড়তে কমেছে ট্যানারি মালিক এবং প্রতিনিধিদের উপস্থিতি। একই সঙ্গে কমেছে বেচাকেনাও। এছাড়া সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না লবণযুক্ত চামড়া। এতে কাঁচা চামড়ার পাশাপাশি লবণযুক্ত চামড়াতেও লোকসান গুনতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীদের। মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। কয়েকদিনে অন্তত 20 থেকে 25 হাজার পিস লবণযুক্ত চামড়া এসেছে আড়তে। তবে ঈদের পরে আজ প্রথম হাট হলেও ট্যানারি মালিকদের উপস্থিতি কমায় জমেনি বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন ঈদের 10 দিন ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা অর্থ সংকটে ভুগছে। এমন অবস্থায় রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হলে 5-6 দিনের মধ্যে শুরু হবে লবণযুক্ত চামড়া বেচাকেনা। আশা করা যায় আগামী 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ সব চামড়াগুলো আমদানি হবে এবং ট্যানারির মালিকরাও এসে কেনাকাটা শুরু করবে। এত লং টাইম বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত আমাদের যারা কোম্পানি তারা ব্যাংক থেকে টাকাও তুলতে পারতেছে না, আসতে পারতেছে না। ট্যানারির মালিকরা যে মনে করেন মাল কিনতে আসবে, ওনারা তো টাকা নিয়ে আসবে, টাকা তুলতে পারতেছে না। টাকা তুলতে না পারার কারণে আমাদের মালও বেচা কেনা বন্ধ হয়ে আছে।
এদিকে ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন দর 1150 টাকা নির্ধারণ করে সরকার। তবে নাটোরের মৌসুমি ব্যবসায়ীরা পাচ্ছেন 6 থেকে 900 টাকা পর্যন্ত। একই অবস্থা ছাগলের চামড়ার ক্ষেত্রেও। চামড়া কিনেছি তো মনে করেন 600, 700, 800, 1200 পর্যন্ত কেনা আছে, এখন বাজারে আছে তো দাম নেই। লবণওয়ালা চামড়া 1100 টাকা বিক্রি হবে, এখন তো 9 রুট দেওয়ার তো কোন চামড়া বিক্রি হয় না। এবছর নাটোরে 5-6 লাখ পিস গরু ও 7-8 লাখ পিস ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে ব্যবসায়ী নেতারা। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 1 লাখ পিস কাঁচা চামড়া। এখন নাটোর। ঈদুল আজহার ছুটির আমেজ এখনও কাটেনি কক্সবাজার এবং কুয়াকাটায়। এখনও পর্যটক সমাগমে মুখর সৈকতের বিভিন্ন পয়েন্ট। দেশের নানা প্রান্ত থেকে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। খালি নেই হোটেল মোটেলের কোনো রুম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঈদের টানা ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। তীব্র গরম উপেক্ষা করে সাগর তীরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। কক্সবাজারের লাবণী, সিগাল থেকে শুরু করে কলাতলি পয়েন্ট সর্বত্রই এখন পর্যটকে মুখর। ঢল নেমেছে শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী সহ সব বয়সী পর্যটকের। কেউ সৈকতের বালিয়াড়িতে ঘোড়ার পিঠে চড়েছেন, কেউ আবার দ্রুত গতির জেটস্কি নিয়ে ছুটে যাচ্ছেন গভীর সমুদ্রে, কেউ আবার মুহূর্তগুলো করছেন ফ্রেমবন্দি। আজকের যে পরিবেশ খুবই অত্যন্ত উপভোগ্য পরিবেশ, আমি খুব এনজয় করছি বাচ্চাদেরকে নিয়ে সাথে নিয়ে। কক্সবাজারের সৌন্দর্য এটা তো অতুলনীয়। এবার অনেক বেশি এনজয় করতেছি, যদিও লোকজন অনেক বেশি, তারপর অনেক ভালো লাগতেছে এখানে। পর্যটক সমাগম বাড়ায় চাঙ্গা কক্সবাজারের হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং মল সহ পরিবহন খাত। 5 শতাধিক হোটেল মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কোথাও 70 থেকে 80%, আবার কোথাও 100% রুম বুকিং হয়ে গেছে। এতে ঈদের সময় 500 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা করছেন খাত সংশ্লিষ্টরা। 9 তারিখ থেকে আসলে আমাদের মূল বুকিংটা ছিল 9, 10, 11, 12 ফুললি বুকটি ছিল। কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ছিল। কক্সবাজারে যেটা ব্যবসা আমরা আশাবাদী আশা করি সর্বোচ্চ সেটাই হয়েছে। একই চিত্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানী আর লাল কাঁকড়ার বিচরণ দেখতে পর্যটকদের বিরামহীন ছুটে চলা সেখানে। সৈকত এলাকায় উচ্ছ্বাসে মেতেছেন সবাই, কেউ কেউ ব্যস্ত সমুদ্র স্নানে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। আনন্দ এবং ঈদের পরে খুবই ভালো লাগছে। সমুদ্রের ভিতরে বসে আছি, তারপরও প্রাকৃতিক বাতাস খুবই ভালো লাগছে আমার কাছে। পর্যটকদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে হোটেল মোটেল ব্যবসা। চাঙ্গা ভাব পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানেও। ঈদের ছুটি ঘিরে কুয়াকাটায় 100 কোটি টাকা বাণিজ্যর আশা পর্যটন সংশ্লিষ্টদের। শামীমা রহমান শাম্মী, এখন। শ্রীলঙ্কার বিপক্ষে দেশ ছাড়ার আগে 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। খারাপ সময়ে দায়িত্ব নিয়ে জানালেন বিশ্বকাপের আগে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে প্রস্তুত তিনি। আর প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায় সিরিজ জয়ের লক্ষ্যেই যাচ্ছেন তারা। এদিকে নাজমুল হোসেন শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানোর দলে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে নিশ্চয়তা দিয়েছেন নতুন এই অধিনায়ক। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। ঘোর অমানিসা যখন দেশের ক্রিকেট পাড়ায়, সেই সময় আরও একটি চমকপ্রদ সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। শ্রীলঙ্কা সফরের আগের রাতে মেহেদী হাসান মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হলো প্রায় 9 বছর। তাও এমন এক সময় যখন প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও ঢুকছে তারা। বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ। আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে। হঠাৎ শান্তর অপসারণে ক্রিকেট মহলে ফিসফাস। আবারও কি ড্রেসিং রুমে তৈরি হবে গুমট পরিবেশ? দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথে
একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে সংস্করণ খেলতে নামছে বাংলাদেশ, আর শ্রীলঙ্কাতেই জয় দিয়ে শুরু করতে চান মিরাজ। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বৃহস্পতি ও শুক্রবার 2 ভাগে দেশ ছেড়েছে টাইগাররা। 17 জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 2 জুলাই। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। এর মধ্যে দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দিলেন তারেক রহমান। প্রস্তুতি সম্পূর্ণ হলে সম্ভব, জবাব প্রধান উপদেষ্টার। বৈঠক শেষে যৌথ বিবৃতি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা। IRGC প্রধান সহ নিহত 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। জবাবে শতাধিক ড্রোন ছুড়ল ইরান। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় 265 মরদেহ উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শনে মোদি। এবার বোমাতঙ্কে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালে ভিড়। ভোলার বিভিন্ন লঞ্চ ঘাটে যাত্রী ভোগান্তি। এবং শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানো দলে প্রভাব ফেলবে না, প্রেস ব্রিফিংয়ে মিরাজ। বিশ্বকাপের আগে দলকে শক্ত অবস্থানে নেয়ার প্রত্যয়। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।